সংসপ্তক শহীদুল্লাহ কায়সার পর্ব 2। আক্রোশে ফুলতে ফুলতে বাড়ি ফিরছিল রমজান। ওই ছোটো লোক লেকো সেই দিন কামড়া কেটে গেছে ওর বাড়িতে। সেই লেকোর এত দুঃসাহস, বলে কিনা এক বাজারে দুই বাও, আবার তেরে আসে, আসতো না আর এক পা। তাহলে বাচ্চাদনকে মক্কা দেখিয়ে ছেড়ে দিত রমজান। আর ওই কুলাঙ্গার সেকান্দর, সে আবার ওই চাষার ছোটো লোকের কথায় সায় দিয়ে বলে, এক হাকিমের দুই বিচার কেন? রমজানের রাতটা শেষ পর্যন্ত লেখকের ছেড়ে সেকান্দারের উপর গিয়েই পড়ল। সেকান্দর রমজানের চাচাতো জ্যাঠাতো ভাই। ওদের বাহাবারা ছিলেন সহদর ব্রাতা। একই রক্তের পয়দা ওরা, একই বাড়িতে থাকে। বাবা জ্যাঠার দুটো সমান হিসে বাড়িটাকে বাঁ করে সে যে আমের চারা দিয়ে সীমানা পুঁতেছিলেন, সে আম গাছ এখনও মানুষের মাথা চাড়ায়নি। অথচ এর মাঝে সেকান্দর শত্রুতা শুরু করলো রমজানের। কথাই বলে, জাতি শত্রু বড় শত্রু, নইলে সেকান্দর যায় ওই ছোটো লোকের কথায় দুয়ে তুলতে। ছোটো অতএব ছোটো ভাইয়ের মতো একও স্নেহ দিয়েছে, সাহায্য দিয়েছে রমজান। কত না হয় 4 বছর আগের কথা। মেট্রিক পাস করে সেকান্দর গেল ফেনী কলেজে আয়ে পড়তে। রমজানই তো এক থোকে বতির টাকাগুলো তুলে দিয়েছিল ওর হাতে। সে কথা ওকে বেমালুম বলে বসে আছে সেকান্দর। অকৃতজ্ঞ আর কাকে বলে? না হয় একটু চরিত্রের দোষ আছে ওর। সাধু পুরুষ বলে রমজান দাবিও করে না কোনো দিন। আর ওই হুরমতি সব ঘাটে যে পানি খায়, যেখানে নগদ করে সেখানে যার দর না, সে মেয়ের সাথে একটু না ওই আশনাই করলো রমজান। এমনকি অপরাধের হলো সেটা। যাযাবাটার যে রমজানেরই সেটা নিশ্চয় হলফ করে বলতে পারবে না কেউ এগার কোনো মানুষ। আসল কথা, যার হাতে আছে দুটো নগদ পয়সা সেই হুরমতির দরজায় টোকা মেরেছে। দোষ শুধু রমজানের। আর সত্যি যদি সেকান্দারের বুকে পাটা থাকতো, তবে সে মিয়ার নামটা করে দেখলেই পারতো একবার। মজাটা তখনই টের পেত বাসাডন। দুনিয়াতে কোনো শালার উপকার করব না, মনে মনে কসম খাই রমজান। কিন্তু লেকু বেটাকে আচ্ছা রকম শিক্ষা দিতে হবে, নইলে ইজ্জত থাকবে না রমজানের। দেবে নাকি ওর গোটায় আগুন ধরিয়ে। শালার আবার বাড়ি পেয়ারের বউ আম্বরি। এক মুহূর্তে শুধু একটা দেশলের কাঠি রমজান সারখার করে দিতে পারে শালার পেয়ারের বেহেস্ত। না, ওতে তেমন কিছু ক্ষতি করা যাবে না। সন বেচে বেটা নগদ পয়সা পেয়েছে এবছর, চটপট বানিয়ে নেবে নতুন ঘর। তার চেয়ে বড় এমন একটা প্রতিশোধ নিতে হবে যাতে শালার আগামী 13 গোষ্ঠী মনে রাখবে রমজান বাপের বেটা। হ্যাঁ, তাই হাটবার অমাবস্যার গুড় আধার যখন ফিরবে হাত থেকে, সেই সময় পিতলের পাত বসানো সুন্দরী কাঠের সেই লাঠিটা তার দুগা বসিয়ে দেবে মাথায়। তারপর গুনে গুনে কয়েকটি হাঁটুতে কোনুতে বাসাদনকে আর হাঁটতে হবে না, কাজ করতে হবে না কোনো দিন। সারা জন্মের মতো নুল হয়ে বাড়িতে বসে বসে থুতনি চিবাবে। এই হলো গিয়ে বাপের বেটা রমজান। সেই বার্মা মুলুকে ওর কোমরে লুকোনো শরীর যে কি ত্রাস ছিল ভুলে গেছে লেকো। আর হ্যাঁ, এখনও নিজের হাতে সারতে হবে কামটা। ভারতের লোকদের বিশ্বাস নেই। থানা পুলিশের চাপে ফাঁস করে দিতে কতক্ষণ। থানা পুলিশের কথাটা মনে আসতে একলা পথে খামোকে চমকে উঠল রমজান। কেন যেন বই হলো ওর। উচ্চস্বরে বুঝে চিন্তা করছিল ও, আর মনের দুর্বিসন্ধিটা কারোর জন্য জেনে ফেলল। সামনে পেছনে ডায়ে বায়ে শঙ্কিত দৃষ্টিটা ঘুরিয়ে আনে রমজান। না, মাঠে বা রাস্তায় একটি ছায়াও নেই। অপরাহের গ্রামটা রাতের মতো নিস্তব্ধ নির্জন। হঠাৎ পাওয়া বয়টার জন্য পিছু পিছু অনুসরণ করে চলছে রমজানকে। থানা পুলিশকে ওর বড় ভয়। এমনই দুটো খুনের মামলা ঝুলে রয়েছে মাথার উপর। হুক না বিরেসে, তবু খুন তো। মনের উপর সম্ভাব্য বিচারের যে ভীতিটা চেপে রয়েছে অদৃশ্য ভূতের মতো, সে ভয় থেকে তো এখনও মুক্ত হতে পারেনি রমজান। তার চেয়ে বড়, ছোট লোকের বউটাকে বাগিয়ে আনলে কেমন হয়? শালার তেজ থাকবে তখন কোথায়?
বউটা যদি বাধাতে চেঁচামেচি করে, মুখে গামছা পরে পাঁচজোর করে করে সোজা নিয়ে আসবে মিয়াদের সুপুরি বাগিচায়। বাগিচা তো নয়, জঙ্গল। দিন দুপুরেও ত্রিসীমানায় মানুষের সাড়া পাওয়া যায় না। ব্যবস্থাটাও সেখানে মন্দ না। পাকা বেটের উপর ছোট্ট একটা সনের ঘর, চৌকি বিছানা সবই চমৎকার। মিয়া যখন সব চাকে এক রাত্র আধা রাত্রি সে কাটায় সেখানে রাতটা আর দিনটা রাখবে আম্বুরিকে। মিয়া যদি খোঁজ দিলে থাকেন তাকে দিয়ে না হয় বিসমিল্লা পড়াবে, তারপর সোয়াদ মিটিয়ে লেকুর সামনে ফিরিয়ে দিয়ে আসবে, বলবে নে শালা বোঝে নে তোর বউ, জনমটা তার সার্থক করে দিলাম। ভাবতে ভাবতে শেষ সম্ভাব্য রাত আর দিনের আতপ্ত উত্তেজনাটা যেন এক্ষুনি অনুভব করে রমজান। গাটা গরম হয়ে ওঠে আর বিশদ বিবরণগুলো আকার দিয়ে ভেসে ওঠে চোখের সম্মুখে। কিন্তু বড় বৎসরুদ আম্বরিটা, হাড় গিলগিলে চেহারা, একরতি চেকনাই নেই গায়ে, ভুঁড়ির মতো বটে গেছে গালের চাম। এককালে সুশ্রী আর স্বাস্থ্যবতী ছিল মেয়েটি। বার্মা যাওয়ার আগে দেখে গেছিল রমজান, কিন্তু মেয়েটার সব রসকস চুষে নিয়েছে শালা লেকু। আম্বরের রোগা পাতকা শরীরটা মনে করতে আস্তে আস্তে দেমে আসে রমজানের শরীরটা। কল্পিত পরিকল্পনার জলটি উছিরা যায় না। ওই হাড্ডি ডিশের মাগিটাকে নিয়ে শোয়া আর খড়খড়ে একটা তক্তা বুকে নিয়ে শোয়া একই কথা। রমজান কামাতুর কথাটা এক বিন্দু মিথ্যে নয়। তাই বলে বাজারে তাজা তাজা মাছ থাকতে শুটকি মাছের দিকে নজর পড়বে ওর, এমন অপবাদ কেউ দিতে পারবে না ওকে। হঠাৎ কী যেন চোখে পড়ল রমজানের। বিড়ালের চোখের মতো পিট পিট করে জ্বলল ওর চোখের জোড়া। লেকুর ছাগল খাসিটা মিয়াদের সেই বাগিচার পেছনে ফুটিয়ে খেতে চড়ে বেড়াচ্ছে। ঘাসের এক একটি কচি পাতা মুখে পুড়ছে আর কেমন ভীতু চোখে এদিকে ওদিকে দেখছে। প্রতিশোধ নেবার এমন একটা সুযোগ অযাচিত এসে যাবে ভাবতে পারেনি রমজান। হোক না অকিচিৎকর, তবু এতে আপাতত রমজানের গায়ের জ্বালাটা মিটবে। পেছন থেকে গিয়ে খাসির গলায় গামছাটা আলগোছে পেঁচিয়ে দিল, তারপর কষে চেপে ধরল। একটু ভে করে ডাকবারও ফুসরত পেল না পশুটা। গামছাবদ্ধ পশুটাকে বাগিচায় তুলে আনলো রমজান। ছুরিদা সবই মজুদ থাকে ফেলু মিয়ার ওই স্বল্প গড়টায়। জবাই করতে চামড়া ছিলতে গোস্ত কাটতে কতটুকুই বা সময় লাগবে ওর। এরই মাঝে একবার চোখ তুলে দেখলো সৈয়দ বাড়ির মেয়ে দুটো দৌড়ে চলছে ক্ষেতের আল দৌড়ে। বিস্মিত হলো রমজান। আরও বিস্মিত হলো যখন দেখলো ওরা গিয়ে উঠলো হরমতির গোড়ে। অর্ধেকটা গোস্ত বেচবার জন্য হাটে পাঠিয়ে দিল রমজান, বাকি অর্ধেকটা নিয়ে এলো বাড়ি। প্রতিশোধের স্পৃহাটা অল্পতেই তুষ্ট হলো। বিপদ এসেছিল লেকুর জানের উপর। সামান্য মালের উপর দিয়ে সে বিপদটা কেটে গেল। খাসিটা ওর এত বড় উপকারে এসেছে বলে লেকুর উচিত আল্লাহর দরবারে শুকরগুজার করা। রাতে হাড্ডি চিপুতে চিপুতে এই কথাগুলোই ভাবে রমজান। অনেক কিছু বলবে তো শেষের সারি থেকে উঠে দাঁড়িয়েছিল লেকু, অথচ দাঁড়িয়ে কী যেন হয়ে গেল। পা কাঁপলো, জিভটাও যেন জড়িয়ে এলো। কয়েকটা লব্জ বলে বসে পড়তে হলো। নিজের ওপরে সে রেগে গিয়েছিল, রেগে গুম হয়ে গিয়েছিল। প্রতিবাদের কোনো বাসা খুঁজে পাচ্ছিল না। সন্ধ্যা কালোটা যেন চিমটু হাতে নিয়ে মূর্তিমান আজরাইলের মতো এসেছিল। তখন ওর শরীরের শিরাগুলো যেন অকস্মাৎ পাকানো দড়ির মতো টান ধরছিল। চামড়া ফেটে গায়ের যত রক্ত ফিনকি দিয়ে আসতে চেয়েছিল। ঠিক সেই মুহূর্তে কেমন করে যে ওর আরট বাপটা কেটে গেছিল, ও ঝাঁপিয়ে পড়েছিল হারামখোর রমজানের উপর। এখন ঠিক মনে করতে পারছে না, কিন্তু রাগের রেসটা এখনো ওর রগে রগে রক্তকার গরুর মতো জ্বলছে। লেকু জানে হরমতির ব্যাপারটা কি। রমজান ওকে সাঙ্গা করতে চেয়েছিল। হরমতি বলেছিল, আবার যদি কর তবে জিভটা কেটে রেখে দেব।
তাই এই নির্যাতন। অবশ্য আরও হেতু যে নেই তা অস্বীকার করে না লেকো। তবে সেসব মিয়া আর সাহেব সোয়েবদের ব্যাপার। মনে মনে গাড়তেও ভয় পায় লেকো। ইদানিং সাব ডিভিশন শহরটা ঘন ঘন পাড়ি দিচ্ছিল হরমতে। আর তাতে যে ফেলু মিয়ার চক্ষু কাটিয়েছে এটা কোনো কায়সার ব্যাপার নয়। এতে রমজানের হলো সুবিধে। ফেলু মিয়ার সমর্থনে এমন করে দাঁত তুলতে পারল। হরমতির যে কি পই পই করে সাবধানী দিয়েছিল লেকো, খবরদার ওই বদমাস্টার হাতে ধরা দিবি না। বার্মা মুলুকে খুন করে পালিয়ে এসেছে। বেটা খুনি হরমতি কান দিল না ওর নিষেধে। এখন অমন চাঁদ মুখখানা দিল তো জন্মের মতো বদখত করে। আর এত যে যন্ত্রণা, ওহ দগদগে, সেই গাটা লেকু কিছুতেই তাড়াতে পারে না মনের চোখ থেকে। আর নয়, লেকো আর কোনো সম্পর্ক রাখবে না হরমতির সাথে, কোনো দিন না। মোরক হরমতি, অমন পাপিষ্ঠে মরাই ভালো। নিজের বউ আছে, মেয়ে আছে লেকোর, ওদের দেখে বেশি করে মন দেবে ও। আসলে হরমতির ওপর ওর রাগটা চৈত্র মাসের বৃষ্টির মতো, মাটি ছুতে না ছুতে মিলিয়ে যায়। যখন বাচ্চা হলো হরমতির, কেউ হলো না ওই কোচবির যাযাবর সন্তানকে ভূমিষ্ঠ করতে। লেকোই পাঠিয়েছিল আম্বরীকে। সেই থেকে আম্বরী রাতের বেলাটা হরমতির গড়েই শুই। ওর রান্নাটাও সেরে দেয়। নিজেদের হাড়িতে উঠোনে পা রেখে লেকুর চটা মেজাজটা আরও চটে গেল। মাছ উঠানের জাটাটা হাঁক করে রয়েছে ওর আসার পথের দিকে। আম্বরী আম্বরী চেঁচায় লেকো। কোনো সাড়া না পেয়ে আরও চেঁচায়। ঘরে পেছনে এনে আবার ডাকে হরমতির গড়টির দিকে মুখ করে। হরমতি আর লেকোদের গড়ের মাঝখানের ব্যবধান ছোট্ট একটি ডোবা। এ গড়ে কোথাও বসে ও গড়ে বসে শোনা যায়, অথচ সাড়া নেই আম্বরীর। কতদিন বলেছে আম্বরীকে, জাটাটা যেখানে সেখানে ফেলে রাখবি না, আসতে যেতে চোখে পড়লে আমার মেজাজটা বিগড়ে যায়। তবু আম্বরী যেন ইচ্ছে করে জাটাটা হয় উঠানে না হয় তো দাওরায় ফেলে রাখবে, লেকোর চোখের পড়বেই। ও আম্বরী আম্বরী, স্বরটা একেবারে সপ্তমে তুলে দিল লেকো। এবারে ডাকটা আম্বরীর কানে যায়। জবাব না দিয়ে এসতে দৌড়ে এলো। হাতের নাগালে আসতে না আসতে শক্ত হাতে ওর চুলের মুঠিটা ধরে নেয় লেকো। হির হির করে টেনে আনে উঠোনে। উপর হয়ে সে হাঁক করে থাকা জাটাটাই কুড়িয়ে নেয়। সপাং সপাং জাটার বাড়ি চালিয়ে যায় ওর পিঠের উন্নদের মতো। খসে পড়ে আম্বরীর গায়ের কাপড়। স্পষ্ট দেখা যায় কড়া পড়েছে পিঠের চামড়ায়, কত যে মারের দাগ সেখানে। দিক বেদিক জ্ঞানের লেখোর। হিস হিং আত্মনা তুলছে জাটার বাড়ি। আর নারিকেল সলার গরুর দাগ কেটে বসে যাচ্ছে আম্বরীর উদলা পিঠে। এর পিঠের 1 ইঞ্চি চামড়ার বোধ হয় আস্ত রাখবে না লেকো। থেতলে দেবে সারা পেট, যেমন খেপেছে। এক সময় জাটার গামছাটা খুলে গিয়ে শলাগুলোর দিকে ওদিকে ছিটকে পড়ে। তারপর এক লাঠিতে আম্বরীর পটলার শরীরটা প্রায় 3 হাত দূরে ছিটকে ফেলে দেয় লেকো। সেখানে একটা পাতলা কাঠির মতো অনড় পড়ে থাকে আম্বরী, হয়তো অপেক্ষা করে কখন রাগ পড়বে লেকোর। হারামজাদি মাগি, কারি কারি বাদ গিলবি, কাজের বেলায় টুটু, মিয়াবাড়ির বিবি আর কি। জ্বর বর্ষা মেহনত করে মরব, আর তিনি বিবি পালঙ্কে পায়ের উপর পা তুলে খাবেন। দাসী লাগবে, বান্দি লাগবে, কেন রে হারামজাদি, জাটাটাও সরিয়ে রাখতে পারিস না? তবে আমার বাদ গিলিস কোন আক্কেলে? ভর্ষণটা একটানা চলে না, মাঝে মাঝে থামে লেকো। প্রচণ্ড হুমকি দিয়ে দৌড়ে যায় আম্বরীর দিকে, আবার 2 পা পিছিয়ে আসে। রাগলে কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না লেকো। হঠাৎ ওর খেয়াল হলো একটুও নড়ছে না আম্বরী। মরে গেল না তো? ঝুঁকে পড়ে হাতের পিঠটা আম্বরীর নাকের মুখে ধরল লেকো।
না, গরম নিঃশ্বাস হাতের পিঠে স্পষ্ট অনুভব করছে। উঠে এলো দাওরায়, গুম হয়ে বসে রইল। এটাই ওর রাগ পড়ার লক্ষণ। আম্বরে কাঠের মতো দেহটাকে যেন বিনা চেষ্টায় তুলে নিল। সুর সুর করে চলে গেল হুড়মুতির গড়ের দিকে। হুড়মুতির শেখা দেখে এসে লেকু যে আজ কারবালা তাণ্ডব শুরু করবে সেটা আম্বরে আগে আজ করতে পেরেছিল। জাটাটা উপলক্ষ মাত্র। তকদিরটাকে দোষী করে আম্বরে। তকদিরটাই এমনই, নইলে সে যাচ্ছিল মিয়া বাড়ির দিকে ঝুমার পর যে কাণ্ডটা ঘটবে সেটা দেখতে। কিন্তু ঘরের বাইরে পা দিয়ে মন খুঁতখুত করে শুকনো আম পাতায় ভরে গেছে উঠোনটা। পুরা মন জাট দিয়ে যাত্রাটাকে উঠোনি ফেলে দৌড় দিয়েছিল টেন্ডল বাড়ির দিকে। টেন্ডলদের পাটি পাতার জঙ্গল থেকে ভেসে আসছে লেংড়ি মুরগির চিৎকার। হয়তো শিয়াল তাড়া করেছে। আম্বরি পুচে দেখলো শিয়াল নয়, লেংড়িকে তাড়া করেছে টেন্ডল বউ। লেংড়ি 3 ঘন্টা বাচ্চা কাচ্চা নিয়ে তাদের খুদ খেয়ে অপরাধ। সঙ্গে সঙ্গে টেন্ডল বউ আদ্য শ্রাদ্ধ করল লেকু এবং লেকুর বউ খাঙ্কি মাগিটার। ত্রাস বিক্ষিপ্ত বাচ্চাগুলোকে এক জায়গায় করে অনেক সান্ত্বনা দিয়ে ও লেংড়ির চিৎকার থামাতে পারেনি আম্বরি। ভীষণ উত্তেজিত লেংড়ি চেঁচিয়ে চলছে। অগত্য লেংড়ি আর বাচ্চাদের পরিচিত উঠোনে পচে দিয়ে আবার দৌড় মেরেছিল আম্বরি টেন্ডল বাড়ির দিকে। টেন্ডল বউর জন্মটা আসলে শুয়োরের জন্ম, আর তার মা বাপ তাকে বিষটা আর কিছুই খাওয়ায়নি। মুখটা টেন্ডল বউর দাঁড়ালো জীবের প্রত্যুষে। এই জবাবটাই আম্বরিকে নানাভাবে ফুলিয়ে বাড়ি শোনাতে হয়। স্বরটাকে কখনো উচ্চতনে কখনো মধ্যতনে নানা খাদের টানে এই নৃত্যকার কীর্তন গাইতে গিয়ে বেলা যায় বেড়ে। ওঠানে আর ফেরা হলো না ওর। ঘরের পিছন দিক দিয়ে তাড়াতাড়ি হুড়মুতির গড়ে পৌঁছতে হয় ওকে। ওর মাঝে জাটাটার কথাটা কেমন করে মনে থাকে। পুরা মন, পুরা কপাল, যে কপালে লেখা আছে খসমের মতে, যে কপালে লেখা আছে খসমের হাতের মায়ের পায়ের লাথি, নইলে কি আর মনে থাকতো না। কপালের উপর সব বার চাপিয়ে দিয়ে জন্য একটু হালকা হয় আম্বরে। গায়ের ব্যথাটাও একটু কম মনে হয়। দাওয়ায় সে যে গুম হয়ে বসে আছে লেকু, বসে আফসোস হয় ওর। ওর জন্যই তো খেটে খেটে বউটি আজ কঙ্কালসার। আম্বরি না থাকলে ও কি পারত গড় বাঁধতে, 8 ঘন্টার জমি কিনতে? পারত না সে সব ধরনের কিছুই করতে। এই শরীরটা নিয়েও কাজ কি কম করে আম্বরি? ওর জন্য কোনোদিন একটা গাছ ফেলে দিয়েছে লেকু? দেয়নি। আম্বরি নিজেই বন বাঁধার খুঁড়ে ঘুরে শুকনো ডালপাতা হাবিজাবি জোগাড় করে সারা বছর উনুনটা জ্বালিয়ে রাখে। ভাতের সাথে কচুর লতিটা ডেকে শাকটার ব্যবস্থাও করে। মাছ ধরতেও জানে আম্বরি। ফুরসত পেলে ওই ডুবাটায় নতুবা সৈয়দের মজার দিঘিতে পেক হাড়ি পাতি মাছ তুলে আনে। গুণের শেষ নেই আম্বরির। 1 পাল হাঁস মুরগি পালে আম্বরি। আন্ডা বেচে বাচ্চা ফোটায়। একটু বড় হলে হাঁস মুরগির বাচ্চাগুলি বেছে নিয়ে 2 পয়সা গড়ে তোলে। ছাগল পড়লে তালতলির রামদেয়ালের হাঁপানো ব্যায়াম। প্রতি বছর ছাগল বিয়ালির দুধটা রামদেয়ালের জন্য রাঁধে। দামটাও নগদ। আম্বরিকে বাদ দিলে কি থাকে লেকুর? অমন করে ওকে মারাটা সত্যি অন্যায় হয়ে গেছে। রাগটা কোথায় উঠে গেছে লেকুর? ইচ্ছে করে আম্বরিকে ডেকে একটু আদর করতে। আম্বরির সন্ধানে এদিকে ওদিকে তাকায় লেকু। 3 জন সংসার লেকুর, সে বউ আর তার 4 বছরের মেয়ে বনে। সম্পত্তির মধ্যে রয়েছে 14 ঘন্টার জমি, নিজের কেনা 6 ঘন্টা বাপের বন্ধকি দেওয়া জমি। পরে কর্জ শোধ করে সেই জমি সারিয়ে নিয়েছিল লেকু। আর সেই ভিটির চারপাশে কিছু ডাঙ্গা, ডাঙ্গায় কয়েক ঘন্টা সুপারি গাছ, গোটা 4 আম গাছ, 1টি জাম গাছ। ডাঙ্গায় ডালুতে পাটি পাতা। আম্বরি লক্ষ্মী, ওইটুকুন তো ডাঙ্গা,
সেই ডাঙ্গা থেকেও গতবারে খাটনি দিয়ে কত কিছু আদায় করে নেয় আম্বরে। পাটি পাতা হাটে পাঠায়, আসন বানায়, পাটি বুনে, বটনি বানায়। তালতলির হাটে এসব জিনিসের দাম আছে। আম্বরির যত্নে গাছের একটি সুপারিও নষ্ট হয় না। নিজে পান খেত আম্বরি। বউয়ের কুয়ার মতো লাল টকটকে, আর সে বরে রাখত ঠোঁট জোড়া। কিন্তু পানও ছেড়ে দিয়েছে, সুপারি বেচার আয়টাও বাড়বে, পান কেনার ফসলটাও খরচটাও কমবে। তবু আম্বরি আয় আর ক্ষেতের আয়ে কতদিন চলে? বড়জোর 5 মাস। বাকি 7 মাসের খোরাকের জন্য নানা ফিকির লেকর। কোনো বছর উত্তরে চলে যায় বাঁশ আর শন নিয়ে আসে। শন আর বাঁশ বিক্রি সেরে আবার যায় সেই উত্তরের পাহাড়ে, নিয়ে আসে কুমড়ো, বেগুন, এমনকি সবজি তরকারি বিক্রি করে তালতলির বড় আর হাটে। কোনো বছর চলে যায় ধান কাটতে বাখরগঞ্জ অথবা আসামে। সে বছর পাহাড়ে যায় না। প্রথম জোয়াকি বয়সে দাদার খাটনি ডেলে খাই খরচা চালিয়েও কিছু টাকা জমাতে পেরেছিল লেকু। অবশ্য স্বীকার করবে, লেকু অত্যন্ত এই ঠান্ডা মেজাজের মুহূর্তে লক্ষ্মীমন্ত আম্বরি হাত না থাকলে জমতো না সেই টাকা। ওই জমানো টাকা দিয়েই তো 8 ঘন্টার জমি কিনেছে লেকু, আর সুদে আসলে বাপের ঋণটা সুদ দিয়ে বন্ধকি 6 ঘন্টার জমি সারিয়ে নিয়েছিল রামদেয়ালের কাছ থেকে। তারপর গড়টা পড়ে গিয়েছিল সে গেল বছরের আগের বছর, যে তুফান হলো সেই তুফানে। লেকু তো অন্ধকারে ডেকেছিল চোখে। আম্বরি ওর পায়ের রূপর খাড়ো আর কোমরের রূপার শিকলটা খুলে দিয়েছিল। বসে বসে জিমলে তো আর চলবে না, যাও এগুলো রামদেয়ালের খুঁড়োর কাছে বন্ধক দিয়ে নিয়ে আসো, যা পাও। তাই করেছিল লেকু। গড় উঠেছিল, কিন্তু আম্বরি এখনো ফিরে পায়নি ওর অলঙ্কারগুলো। তার জন্য এতটুকু অভিযোগ নেই আম্বরির। এত মার খায়, রেগে মেগেও কোনোদিন এতটুকু একটা খোঁটা দেয় না। আম্বরি লেকুর লক্ষ্মী, আম্বরি ওর খোদার নেয়ামত। দুবাজু বদনে ডুবে যাওয়া মাথাটাকে তুলে আবার এদিকে ওদিকে তাকায় লেকু। আম্বরির দেখা নেই। ওকে এখন একবার কাছে পেলে ওর জারাটা পিঠায় একটু হাত বুলিয়ে দিত লেকু। মেয়েটাও নেই, কোথায় গেল ওরা সব? হুরমতি গড়ে হয়তো। হুরমতির কথাটা মনে পড়তে রমজানের মুখটাও বেসে ওঠে লেকুর চোখের সম্মুখে। একদলা বিষ যেন। আচমকা গলা দিয়ে যায় ওর সারা শরীরটাকে বিষময় করে তোলে। লেকুর জীবনটাকে অশান্তির আগুনে ছারখার করার জন্যই যেন রমজানের জন্ম। আম্বরকে গড়ে এনে বছর 2 বাদে লেকু চলে গিয়েছিল বঙ্গামে, অর্থাৎ রেঙ্গুন শহরে। বড় বাপ তখনও বেঁচে, নাম করা কামলা ছিল বাপজান। ঘরের বেড়া, মাছার সাইড তোলা, পোলো এসব কাজে 2-4 গ্রামে জুড়ি ছিল না তার। যতদিন বেঁচে ছিল বাপজান ছেলে বেও আম্বরীকে এতটুকু কষ্ট করতে দেয়নি। আম্বরীকে সেই বাপের হাওলায় রেখে নিশ্চিত আয় করতে বিদেশে পাড়ি দিয়েছিল লেকু। রমজান ছিল রেঙ্গুন ডোকের কুলি সর্দার। একটা নিয়মিত বখরা দেবে রমজানকে, সেই করারের কুলির কামটা তাড়াতাড়ি পেয়ে গেল লেকু। বছর খানিক সে বন্দোবস্তের এতটুকুই এদিকে সেদিক করেনি লেকু। কিন্তু নতুন নগরীর রঙ্গমে যে এত ফাঁদ কি জানতো লেকু। মোহনের রঙ্গম চুমুকের মতো টেনে নিল ওকে। ফুল বসানো রঙ্গমের চুটল কটাক্ষ ওর মগজে ধরালো নেশা। দেহে তুলল আগুনের হিল্লোল। টাকার প্রয়োজন দেখা দিল, তাই নিয়ে রমজানের সাথে বাড়ল মণিমালিন্য। হাতাহাতি, গতর খাটায় আমি, তুই কেন বাঘ বসাবি? সোজা কথা লেখো, সব কুলের সাথে এমনকি একটা ফাউ রোজগারের ব্যবস্থা রমজানের। তেরিমিরি যে কেউ না করে তা নয়, তার দাওয়াটাই রমজানের হাতে। বকরা নেই, কামু নেই, ব্যাস রাস্তা দেখো। তবু বাধা ব্যবস্থাটি হুট করে নাটক করে দেয় রমজান, নিজেও ধৈর্য ধরে দাম দুস্তর করে। উল্টো পক্ষেও একটা সুযোগ দিয়ে নিজের স্বার্থটাকে তলিয়ে দেখবার।
তুই হলে কি আমার দেশি ভাই, খেসি কুটুম্বিতা না থাকো, তোর বাপ আমার বাপজানকে তুই ভাই বলেই ডাকতো। নে যা দিয়ে আসছিল তার অর্ধেক দিবি টাকায়, 2 আনা রাজি তো। ধমকের পথে না গিয়ে আফসোসে লাইন ধর রমজান। 1 পয়সা না, কামাই করি আমি, তুই কেন তার হিস্সা চাস? একটা মৌলিক প্রশ্ন তুলল লেকু, কটমট করে তাকিয়েছিল ওর দিকে। তখন আর কথা বাড়ায়নি রমজান, জবাবটা দিয়েছিল পরদিন। হাজিরা খাতায় লেকুর নামটা কাটা পড়েছিল। আফসোস করছিল রমজান, দুনিয়াতে আপন মনে করে কোনো বেটার উপকার করতে নেই। তাই বলে রমজান কেমন করে বাত মারবে লেকুর? অমন গুবদা গুবদা, যার পায়ে গুসা, হাত আর মুখে আর বুকের পাথরটা যার কুলুর মতো চৌড়া, খাটতে পারে যে মোষের মতো, তার আবার রঙ্গম শহরে বাতের অভাব। আর এক সর্দার তাকে লুফে নিয়েছিল। ওতে রমজানের আক্রোশটা কেবল বেড়ে গিয়েছিল। তলে তলে ফুলতে থাকে রমজান। ফুলতে ফুলতে একদিন খেপে গিয়েছিল। সোরা নিয়ে তেড়ে এসেছিল লেকুকে খুন করবে বলে। এই ক্ষিপ্ত হওয়ার পরক্ষণে কারণ লেকু, প্রত্যক্ষ কারণ ছিল রমজানের নিজের কুলিরা। লেকুর দেখাদেখি অন্য কুলিরাও সাহস পেয়েছিল, অস্বীকার করেছিল বখরা দিতে। অব্যবস্থা দেখে অন্য সর্দাররাও টুপ ফেলেছিল, কিন্তু কম দর হেঁকেছিল। সেই কম দরে ওরা চলে আসে রমজানের দল ছেড়ে। শেষে এমন হলো রমজানের সর্দার একটু বুঝি ঝাই যায়। ফাও রোজগার তো দূরের কথা, তোকে আমি খুন করব, তোর রক্ত খেয়ে তবে আমার বিরাম। বেশ, দেখা যাবে কে কার রক্ত খায়। লেকেও তেরে জবাব দিয়েছিল, আর সর্বক্ষণে একটা দাঁড়ালো সোরা গুজে রাখত কোমরের বাজে। কিন্তু ওরা কেউ কারো রক্ত খেতে পারেনি। রমজানকে ফেরার হতে হয়েছিল জুরা খুনের অভিযোগে, আর লেখককে আপনজনের মৃত্যুর খবর পেয়ে ফিরে আসতে হয়েছিল গ্রামে। এত বছর পেরিয়ে গেছে, তবু আক্রোশে বাড়াটা পড়েনি রমজানের। এখনও বুঝি দাঁত তুলবার ফিকের খোঁজে বেড়ায়। আর লেকো সেও কি ক্ষমা করতে পেরেছে উৎপীড়ক রমজানকে? ও আম্বরি বাজুতে গোজা মাথাটা একটু তুলে কেমন মোয়ালেম করে ডাকে লেকো। এটা ওর আদরের ডাক। আম্বরি জানে, আর এই ডাকে কখনো সাড়া না দিয়ে পারে না আম্বরি। কেন আমি কম যাই কিসে? ফেলো উস্তাগরের বেটি আমি। হামিদ ব্যাপারী পোলার সাথে আমার সাঙ্গাটা ভাঙল কে? হামিদ ব্যাপারীর পোলা, দুটা বড় তার, একটা গাই গরু, 3 কানি জমিন, একখানা গোটা হাল। গোলা আছে হামিদ ব্যাপারীর, সে গোলাবতী দাম। আশার বাপকে 50 টাকা ঘুষ দিয়ে এমন সোনার সম্বন্ধটা ভেঙে দিল কে? কোথা থেকে হঠাৎ ছুটে এসে লেকুর সম্মুখে 2 হাতে 10টা আঙ্গুল নেড়ে নেড়ে চিল্লায় বলে আম্বরে। কি হলো আম্বরের? লেকুর অমন আদরে ডাকে এই জবাব। কিছুক্ষণের জন্য থমেরে যায় লেকু, কেননা আম্বরে এমন উগ্রচণ্ডীর রূপ কখনো দেখেনি ও। অশ্ব হলে মনে মনে গজর গজর করে আম্বরে। সেও কদাচিৎ, কিন্তু এমন করে সহস্র অভিযোগ কোনোদিন তুক ফুটে ওঠেনি। তবে কি লেকুর মায়ের মাত্রাটা আজ বেশি হয়ে গেছে? লেকু কোনো জবাব নেই আম্বরের অভিযোগের। একটি অভিযোগও মিথ্যা নয়। ও শুধু পরম বিস্ময়ে তাকিয়ে থাকে আম্বরের দিকে। এত নালিশ, এত রাগ এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল আম্বরে? হাল আছে একখানা, আছে একটা গরু, তবে অত রব কেন আসতে যেতে পায়ের লাথি? জাঠার বাড়ি, আহারে কি আমার বিবির শুক্রে। গেলবার সেই ঈদের চাঁদে দিয়েছে একখানা শাড়ি, সেতু ছিঁড়ে তেনা তেনা তালি লাগাবারও জায়গা নেই। জাটার বাড়ির মতো খ্যাংরা আওয়াজ আম্বরের। মারের মুখে চুপ থাকে আম্বরে। কি এক আনুগত্যে বিছিয়ে দেয় পিঠখানি। দাঁতে দাঁত চেপে গ্রহণ করে স্বামীর নিষ্ঠুর নির্যাতন। শুধু দুহাতে দুর্বল আড়ালে তুলে কোনো রকম রক্ষা করে যায় মুখ তার তলপেটটা। সেই আম্বরি আজ একই মূর্তি। কেন এমন হলো?
বলানে কনে যে চলাচল করে চলে যায় লেকুর মেজাজটা। আর জানোয়ারের মধ্যে হাত পা চালিয়ে যে ওই চিমসের যে দুর্বলা মেয়েটার করা পড়া গায়ে। এসব কথা যে লেকু একেবারেই ভাবে না তা নয়। যখন বুকের কাছে টেনে নেয় আম্বরীকে তখন বাড়ির দুঃখ হয়, কেমন অনুতাপও হয় লেকুর। ভালো লাগে না। সোহাগ ছেড়ে দিয়ে কেন অমন নিষ্ঠুরের মতো ঠ্যাঙ্গায় আম্বরীকে সে কথাটাই ভাবে। আজু বাজু চেষ্কিতে মাথা রেখে সে কথাই ভাবছে লেকু। অথচ লেকু তো এমন ছিল না। এই বছর 3 আগেও আম্বরীকে ঠ্যাঙ্গানোর কথা ভাবতেই পারতো না। সেই যে তুফান এলো, গড়টা উড়ে গেল, তারপর থেকে কেমন যেন হয়ে গেছে লেকু। সেবার তো আম্বরী খারু সেগুলি বন্ধুকে টাকা দিয়ে কোনো রকমের চাল তুললো মাথার উপর। তারপরের বছর অর্থাৎ গেল বছরে আগের বছর এলো ভান। ভানের পানিতে বেসে গেল 14 গন্ডার জমি আর 12 গন্ডা বর্গাচার জমির ফসল। তারপর বউ মেয়ের গড় সামলাতে গিয়ে এই 2 বছর ওর বাটিতে যাওয়া হয়নি। ফলে উপোস চলেছিল গেল বছর প্রায় 8টি মাস। কি হবে কি করবে লেকু তো প্রায় অন্ধকার দেখছিল। সব বিপদের বর্ষে আম্বরী সেই পথ দেখালো। গলার হাসুলি আর এক জোড়া চুড়ি ওর হাতে দিয়ে বলল, তুফানের বছর যে কথা বলেছিল সে একই কথা। রামদিয়াল জেঠার কাছ থেকে যাও, যা পাও নিয়ে চলে আসো। সেদিন আম্বরী যদি ওর গায়ে দা আর 2টো কূপ বসিয়ে দিত তাহলেই বুঝি ভালো হতো। কিছুতে নিতে চায়নি লেকু। রঙ্গম থেকে আসার সময় লেকু শখ করে কিনে এনেছিল ওই হাসুলি আর চুড়ি। কি খুশি না হয়েছিল আম্বরী। সারাক্ষণ গলায় জড়িয়ে রাখতো হাসুলিটা। সে হাসুলি বিক্রি করতে হবে। এর চেয়ে 2 গা দা এর কূপ বসিয়ে দেওয়াই না কেন আম্বরী। তুপ বন্ধক রেখে টাকা আনতে হয়েছিল ওকে। পাহাড়ে গিয়েও সন কিনে এনেছিল, কিন্তু সেতুরি যে ওর পায়ে পায়ে। আর্ধেকের বেশি সন গেল চুরি। আম্বরী হাসুলি বন্ধকে টাকাটা গেল রমজানের চোরের পেটে। আবার শুরু হলো উপোস। এবার কি হবে? এবারও আম্বরী টেনে তুললো ওকে। বলল, যাও না পাহাড়ে, ধরো গিয়ে মহাজনদের। এতদিন কারবার তোমার সাথে, এক কিস্তিকে আর বাকি দেবে না। ওইটুকুন তো আম্বরী কেমন করে এত বুদ্ধি খেলো তার মাথায়। তাজ্জব বনেছিল বার্মার ফেরত, বিদেশ দেখার লেকু। আরও তাজ্জবের কথা, পুরনো মহাজন খুশি হয়ে বাকি দিয়েছে ওকে। আর এবারে বিক্রির দরটাও পেয়েছে আশাতীত ভালো। ধার শোধ করে গেল বছরের লোকসানটাও অনেক দূর পুষিয়ে নিয়েছে লেকু। কিন্তু সে যে ফসল গেল, অলংকার গেল, পুঁজি গেল, তার সঙ্গে সঙ্গে লেকুর মেজাজটাও গেল বিগড়ে। ফসলের বিক্ষোভ, চুরি, আক্রোশ, খিদের যন্ত্রণা সবই সে মিটিয়ে চলেছে আম্বরীর পিঠে নীল কালো দাগ তুলে তুলে। 2 হাত এখনও তার দানুর বল। সব লোকসান সব ক্ষতি হয়তো পুষিয়ে নেবে লেকু, কিন্তু বিজ্ঞান মেজাজটাকে সারাবে বা কোনো দিন? বাজুর কেসকিতে মাথাটা যে ডুবিয়ে রেখেছে লেকু, ডুবিয়ে রাখে আর ভাবে শুধু ভেবে চলে। এমন করে তো কোনোদিন ভাবেনি লেকু। গায়ের গোস্ততে সবই আছে, এখন হাড্ডিগুলো পচলেই বাঁচে। সারাদিন যত মরার খাটনি, গতটার দিকে সুখ আছে এক পল। এখন আবার তার বেশ্যার সেবাও সে আমাকে করতে হবে। হাঁসগুলো এখনো ফিরল না, খাসিটা নেই দেখা, ছাগিটা বাঁধা রয়েছে আমতলায়। একটু দেখলে কি হয়? তা উনি তো মিয়া সেজেছেন, চাকর না থাক, বান্দি তো একটা আছেই ঘরে। বান্দি বলে বান্দি, বেশার পা টিপিও ছাড়ল। হায় রে কপাল! ও এর জন্যই তো এত রাগ আম্বরী। এই হারামজাদি, চুপ কর! হঠাৎ মাথার ঝাঁকারি দিয়ে বাঘের মতো লাফিয়ে পড়ে লেকু। মস্তজন দেহটার বারে শক্ত ওঠানটা যেন কাঁপে আর ঠন বেজে ওঠে। কিন্তু একে হলো লেকুর। আম্বরী পিঠের উপর তুলেও হাতটা কেমন করে সামলে নিল ও। কোনো দুঃসাহসিক প্রচেষ্টায় সংযত করে নিল ভেতরে কত বড় দেহের ফুলে ফুসে ওটা শক্তি আর প্রচণ্ড ক্রোধটা নিয়ন্ত্রণের পথে না পেয়ে কি বিকৃতি ফেলেছে ওর মুখে।
রগ আর গলার শিরাগুলো পাকানো দড়ির মতো কেমন ফুলে কুকিয়েও মোচড় খেয়ে চলছে। হঠাৎ শিশুর মতো হাউ হাউ করে কেঁদে দেয় লেকো। কুচকানো মুখ বেয়ে ছুটে যায় অস্ত্রর দ্বারা। রুদ্র কণ্ঠে বলে লেকো, গড়ে যার ভাত নেই সে কি মানুষের আম্বরে, সে যে অমানুষ জানোয়ার, নইলে তোর মতো লক্ষ্মী বউকে এমন করে কে ঠ্যাঙ্গায়। জ্বরের বেগে বেরিয়ে যায় লেকো। আসসালাতু খায়রুম মিনান নাও, আসসালাতু খায়রুম মিনান নাও। পূর্ব আকাশে ইচ্ছুট সাদা পোষ, একটু বাদে সূর্য উঠবে। মুয়াজ্জিনের মিহি কণ্ঠে ভোরের আহ্বান। নিন্দ্রার চেয়ে উপাসনা উত্তম। ডাক দিচ্ছে মুয়াজ্জিম, ওঠো, উপাসনায় সামিল হও। কুয়াশার পর্দা ছিঁড়ে চোরে শালিকার প্রবাদ কাকলে। সারা রাতের রৌদ্রজাত গান এই মুহূর্তে যেন ওদের কণ্ঠে বেশি জঙ্কার তুলছে। এদের গান আর মুয়াজ্জিমের কণ্ঠ শীতের কুহুকি সকালে যেন সুরের এই ইন্দ্রজাল। সে সুর গৃহস্থের গড়ে গড়ে আন জাগরণের সারা। এমন কি করে সকাল হয় বাকলিয়া গ্রামে। 100 বছর আগেও এমনই করেই নাকি সকাল আসতো এই গ্রামে। মিয়াবাড়ি মসজিদ থেকে ভেসে আসতো আজানের মিষ্টি করুণ রাগনি। আজান শোনার আগে নির্জাগা প্রথম পাখিটির আনন্দ কুঞ্জনে ঘুম ভাঙত কোলবোদর। ঠেলা দিয়ে জাগিয়ে তুলতে পাশের মানুষটিকে সেই 100 বছর আগে। তার আগে ইতিহাস কিংবদন্তি। কেউ বলে সৈয়দদের পূর্বপুরুষ এ অঞ্চলে এসেছিল ইসলাম প্রচারে। এখন যে মিয়া বাড়ি, সে বাড়িতে ছিল এক বিত্তশালী হিন্দু পরিবার। গৌরবর্ণ দিব্যক্রান্তি তরুণ এক মুজাহিদ। তার প্রচারে আকৃষ্ট হয়েছিল বাড়ির কর্তা। তরুণ সাধককে সাদর আমন্ত্রণে ডেকে এনেছিল বৈঠকখানায়। গোটা পরিবার ইসলাম কবুল করেছিলেন। তারপর কোনো এক শুভলগ্নে বাড়ির কর্তা আপন কন্যাকে সমর্পণ করেছিলেন সুদর্শন পীরের খেদমতে। যাযাবর মুজাহিদ আটকে পড়েছিল দুটি পেহলব্রাহর বন্ধনে। সেই বছরই তৈরি হয়েছিল মিয়াবাড়ির ওই মসজিদ, আর গ্রামের অপর প্রান্তে পতন হয়েছিল সৈয়দ বাড়ির। অন্যরা বলে আরেক কাহিনী। একদা অঞ্চলটি বিরানানা, বসতি ছিল অনেক দূরে উত্তরে। সেই উত্তরের নমক কুয়ারা উচ্চ জাত ব্রাহ্মণদের উৎপীড়নের অস্থির হয়ে একদিন বসতি ছেড়েছিল। মুসলমান হয়ে চলে এসেছিল এই বিরানা অঞ্চলে। পত্তন করেছিল বাকলিয়ার। এ নাকি বল্লাল সেনেরও আগের কথা। লিখিত ইতিহাস আর কিংবদন্তি মিলে যে সত্য, সে সত্য উদ্ঘাটনের চেষ্টা কেউ করেনি। বাকলিয়া মানুষের সে আগ্রহ নেই। তারা শুধু জানে ওই মসজিদের দালানটি 100 বছরের পুরো। এটা জানা সহজ, কেননা মসজিদে প্রবেশের প্রতি আরবি বাংলা সনের পাশাপাশি লেখা রয়েছে 1385। অবশ্যই মেয়েরা বলেন মসজিদের পতন আরও 200 কিংবা 300 বছর আগের। তখন গড়টা ছিল কাঁচা। আর একটি কথা তারা জানে যে সে শুনেছে দাদা পিজার কার দিনে বাকলিয়ার ভাগ্য বিপতন হতো মিয়া আর সৈয়দ বাড়িকে কেন্দ্র করে। আর সেসব কথা প্রাচীন পুঁথির মতোই বাসি হয়ে গেছে। মেয়েরা আজ কুমার বাংলা সিংহ। হয়তো গুরুত্ব আছে তাদের এই বাকলিয়া সমাজে, কিন্তু শক্তি নেই, রব নেই। শুধু আছে হতবিত্ত খানদানির খেদ আর হাই আফসোস, অক্ষমের ক্রোধ। আগ্রহ না থাকলেও কিংবদন্তির আড়ালে কোনো সত্য যখন ঝিলিক মেরে ওঠে তখন উৎকর্ষণ হয়। কৌতূহলী জটলা পাকে বাকলিয়ার মানুষ। ওই মসজিদেরই পয়লা কাতারের পয়লা কি দোসরা আসনটিকে কেন্দ্র করে ব্যাপারটা ঘটেছিল। সেও বছর 30 আগের কথা। মরহুম বড় মিয়ার তখন শেষ সময়। দিনটা ছিল শুক্রবার। জুমার নামাজ শুরু হয়ে গেছে। ইমাম সাহেবের ঠিক পেছনে একজনের মতো জায়গা শূন্য। ওটা বড় মিয়ার আসন। অসুস্থতার দরুন সবসময় তাকে পক্ষে জমাতে আসা সম্ভব হয়ে ওঠে না, তবু জায়গাটুকু খালি থাকে। তিনি যদি এসে পড়েন তখনই বসবেন, এমনটাই নিয়ম। তিনি না এলে 2-4 মিনিট অপেক্ষা করবেন ইমাম সাহেব। নিয়ত বাঁধার আগে শেষবারের মতো জেনে নেবেন বড় মিয়ার জামাতে আসছেন না। তখন দুপাশের লোক সরে এসে এই খালি জায়গাটুকু ভরে দেবে। শুরু হয়ে যাবে জামাত। কিন্তু এই নিয়মটার ব্যতিক্রম হয়ে গেল। বড় সৈয়দ সাহেবেরও আসতে দেরি হয়ে গিয়েছিল। খেয়ালে হোক বেখেয়ালে হোক এসে টুপ করে বসে পড়লেন এই খালি জায়গায়। ওদিকে একটু পরে বড় মিয়া এসে মুহূর্ত খানেক দাঁড়িয়ে থাকলেন। তার জায়গা নেই।
কিন্তু বেশিক্ষণ না, পর মুহূর্তে কে একজন পাশে সরে গিয়ে জায়গা করে দিল। বড় মিয়া নামাজের নিয়ত বাঁধলেন। এখনই শেষ হতে ব্যাপারটা হলো না, কেননা বড় মেয়ের বড় ছেলে এই অমার্জনীয় বেয়াদবির প্রতিবাদ করে বসল। সে মুহূর্তে বিস্মিত অপমানিত বুড়ো সৈয়দ নীরবে সরে যান পাশে, বুঝি জায়গা করে দেন বড় মিয়ার জন্য। কিন্তু জবাব দিলেন বুড়ো সৈয়দের সাহেবজাদা, ক্ষুধার গড়ে কি আসন সংরক্ষণ? সে তো না জায়েজ। হয়তো তাই, তা বলে সাফায়াতের খানদানের নেক বক্তের কোনো মর্যাদা থাকবে না। গরম হয়ে উঠে বড় মিয়ার ছেলে, সে মর্যাদা আর যেখানেই থাকুক, ক্ষুধার গড়ে নয়। জ্ঞানলব্ধ গাম্ভীর্যের সাথে কিছু উষ্ণতা ডালে সৈয়দ পুত্র বেড়ে গেল তুল কালাম বহস। হাদিস ফেকাহ উসুল তসবিরের জটিল তর্কের জ্বর উঠল। কিতাব এলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, আরও কত। সেদিনের মতো কোনো রকমের নামাজ সারা হলো। তারপর মসজিদ ছেড়ে বাইরে এলো তর্কটা। বাইরে এসে অনুরূপ নিল। দুবারের খানদানি মর্যাদা দ্বন্দ্বের নয়া গিঠে লাগলো। বাকলের মানুষ তাজ্জব হয়ে শুনল। প্রশ্ন আর হাদিস তাফসীরের নয়, আল্লাহর ঘরে সকলের সমান অধিকার। প্রশ্ন বড় মুসলমানকে। বাকলের মুখের শুকরা দেখলো কোনো লুপ্ত খবর থেকে উঠে এসেছে ইতিহাসের সেরা পাতা। অবলোত ইতিহাসের বিভিন্ন অক্ষরগুলো জ্বলসে উঠেছে। দলিল ছড়িয়ে দিয়ে সৈয়দরা বলল, এ দেখ, তোমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষদের পায়ের ধুলো মুখে কালেমা নিয়ে মুসলমান হয়েছে, মেয়েরাই বা কম যাবে কেন? বলল, ওসব আসলে তোমরা যে বেশি এসেছিল নেহাত আমাদের অনুগ্রহে এখানে বাস করেছ। এ দেখো, আমাদের পূর্বপুরুষরা এই বসতিটি বানিয়ে দিয়েছে তোমাদের পূর্বপুরুষদের। ওই জমি আর তালুক খুশি হয়ে তোমাদের দান করেছে। এই বাঘে মহিষের লড়াইতে মূর্খ শূর্করাও দল বেছে নিল। ফারাক হয়ে দুদল। কিন্তু মূর্খ শূর্কদের জন্য আরও যে অনেক মাদারি খেল জমা ছিল। হঠাৎ ওরা শুনলো আপস হয়ে গেছে। দেখলো মিয়াবাড়ি মেয়ে বোধ হয়ে চলে এলো সৈয়দ বাড়ি। দুপুরুষ ধরে সেই তিন পুরুষের আগের আত্মীয়তার চেয়ে যে চিড়ে ধরেছিল। নয়া কুটুম্বিতর বন্ধনে নিটকতর হলো দুই খানদানের সেই প্রাচীন আত্মীয়তা। মজলিসের সম্মুখে আজ যখন জটলা বসে, বাকলীয় বুড়োরা সে রহস্যের গল্প শোনায়। কত রং ফলে আরবির, ফার্সি, উর্দুর কিতাবগুলো বিচিত্র বর্ণ জুড়ে। মিয়াবাড়ি মিনার থেকে প্রবাদ বদনার সেই মহেন্দ্র